নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাবো উপন্যাসের চতুর্থিংশ পর্ব। কীর্তিপদ মুখোপাধ্যায়ের শেষ জীবনটা যে নিঃসঙ্গ অবস্থায় কাটবে তা আগেই তাঁর জানা ছিল। গৃহিণী আগেই গিয়েছিলেন, থাকবার মধ্যে ছিল এক মেয়ে। কিন্তু কন্যা সন্তান হবার সঙ্গে সঙ্গে মানুষ ধরে নেয় যে সে পরের ঘরে যাবার জন্যই জন্মেছে, সুতরাং তার ওপর আশা ভরসা কেউ করে না। কিন্তু সেই মেয়ের মৃত্যু সংবাদও যখন কানে এলো তখন আর তার বেঁচে থাকবার কোনো অর্থ রইল না। ভেবেছিলেন সকলকে রেখে, সকলকে সুস্থ সমর্থ দেখে তিনি পৃথিবী থেকে চলে যেতে পারবেন। তা আর হলো না। আগে মাঝে মাঝে নবাবগঞ্জ থেকে তবু চিঠি আসতো। চিঠির মধ্যে যদি দেখতেন লেখা আছে প্রীতিলতা ভালো আছে, সদানন্দ ভালো আছে, জামাইও সুস্থ আছে, তাহলেই তিনি নিশ্চিন্ত হতেন। তার আর কিছু কামনা ছিল না। পৃথিবী ভেসে যাক, ডুবে যাক, তাতে তার কিছু এসে যেত না। শুধু প্রীতিলতা, সদানন্দ আর জামাই ভালো থাকলেই হলো। আর জমি জমা, ও তো থাকবেই। জমি জমা থাকলেই প্রজাপাঠক থাকবে, আর প্রজাপাঠক থাকলেই তারা খাজনা দেবে। আর যতদিন তারা খাজনা দেবে ততদিন তিনিও খেতে পড়তে পাবেন। তাছাড়া মানুষ আর কি চায়? একটা তো পেট তাঁর, কত আর তিনি খাবেন? জামাইয়েরও এমন অবস্থা নয় যে তাঁর সম্পত্তিতে ভাগ বসাতে চাইবে। বাকি রইল সদানন্দ। এই যা কিছু তিনি রেখে গেলেন সবই শেষ পর্যন্ত তার। এসব কথা তিনি অবসর সময় ভাবতেন, আর ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়তেন। তখন প্রকাশের বউ এসে ডাকত, পিসেমশাই উঠুন, আপনার খাবার দেওয়া হয়েছে। কীর্তিপদবাবু বলতেন, তুমি আমার খাবার ঢাকা দিয়ে চলে যাও, আমি পরে উঠে খাব। আসলে প্রকাশকেই দেখতে পারতেন না পিসেমশাই। তার গৃহিণী কবে মারা গেছে তার ঠিক নেই, কিন্তু টাকার লোভে গৃহিণীর সম্পর্কিত লোকেরা তার সঙ্গ ছাড়েনি। তারা তখনও পেছনে লেগে রয়েছে, আঠার মতো আটকে আছে সারা জীবন। শেষকালে প্রকাশের বউ একদিন রাত্রে আবার ডাকতে লাগল, পিসেমশাই উঠুন, আপনার খাবার দেওয়া হয়েছে। কিন্তু সেদিন আর কেউ সাড়া দিলে না। আরও অনেকবার ডাকাডাকি হলো, তবু সাড়া দিলেন না কীর্তিপদবাবু। তখনই চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ল যে সুলতানপুরের কীর্তিপদবাবু মারা গিয়েছেন। ধ্বংস যখন শুরু হয় তখন বোধহয় এমনি করেই শুরু হয়। একদিন কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীর শেষ দেখেছে পৃথিবী, শেষ দেখেছে নবাবগঞ্জের নরনারায়ণ চৌধুরীর। আবার বউবাজারের সমরজিৎবাবুর শেষ দেখবার জন্যও পৃথিবী অপেক্ষা করে আছে। আর এবার শেষ দেখলে ভাগলপুরের কীর্তিপদ মুখোপাধ্যায়। সে বড় নিঃশব্দ শেষ। আগে বাবার মৃত্যু হয়, তারপরে মৃত্যু হয় সন্তানের, এইটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু কীর্তিপদবাবুর বেলা সে নিয়ম উল্টে গেল। আগে সন্তান, তারপরে বাবা। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে এসে পৃথিবীর সব নিয়মকানুন বুঝি পাল্টে গেল। ছোট মশাই যখন সুলতানপুরে এসে পৌঁছলেন তখন সব শেষ। নেহাত শেষকৃত্যটা না করলে নয়, তাই করলেন। শ্রাদ্ধ শান্তি সবকিছু চুকিয়ে আবার তার নবাবগঞ্জে ফিরে যাওয়ার কথা। সেইভাবেই ব্যবস্থা করে রেখেছিলেন মনে মনে। কিন্তু ফিরেই বা যাবেন কোথায়? সেই নবাবগঞ্জ যা, এই সুলতানপুরও তাই। সেখানেও সেই খাঁখা বাড়িটার ভেতরে দম আটকে আসা নিঃসঙ্গতা, এখানেও তাই। শ্বশুরমশাইয়ের বিরাট বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে যেন ছোট মশাই তার দীর্ঘশ্বাসের নিঃশব্দ আর্তনাদ শুনতে পেলেন। খাতা পত্র দলিল দস্তাবেজ দেখে স্তম্ভিত হয়ে গেলেন। এত সম্পত্তি, এত ঐশ্বর্য, এত জমি জমার মালিক ছিলেন তার শ্বশুর। এত বোধহয় আগে কল্পনাও করতে পারেননি তিনি। এ সব কিছুর মালিক তাহলে একলা তিনি।
একজন বৃদ্ধ লোক সেদিন খোঁড়াতে খোঁড়াতে সামনে এলো। কে কে তুমি? পেন নাম হই ঠাকুর মশাই, আমি গরিব ব্রাহ্মণ এ গ্রামের। অধীনের নাম শ্রী নিরাপদ চক্রবর্তী, আপনার প্রজা। কি চাই তোমার, বলো। মুখুজ্জে মশাইয়ের কাছে আমার মাসোহারা বরাদ্দ ছিল 3 টাকা করে। তিনি প্রতি মাসে আমাকে টাকাটা দিতেন। ছোট মশাই রেগে উঠলেন, বললেন, যিনি আপনাকে টাকা দিতেন তিনি তো আর এখন নেই। তিনি থাকলে নিশ্চয়ই আপনাকে মাসোহারা দিয়ে দিতেন, কিন্তু আমি এখন আরো সব দিতে পারবো না। নিরাপদ চক্রবর্তী বললে, তিনি ছিলেন আমাদের মা বাপ, তিনি নেই, এখন আপনিই আমাদের মা বাপ, তাই আপনার কাছেই হাত পাচ্ছি। দিলে গরিবের বড় উপকার হতো। বিরক্ত হয়ে ছোটমশাই বাক্স থেকে 1 টাকা বার করে বৃদ্ধকে দিলেন। বললেন, যান, এর বেশি আর হবে না, এটা নিয়ে খুশি হয়ে চলে যান। নিরাপদ চক্রবর্তী টাকাটা হাত পেতে নিয়ে আশীর্বাদ করতে করতে চলে গেল। ছোটমশাই ভাবলেন আপদের শান্তি হলো, কিন্তু বিপদ শুরু হলো পরের দিন থেকেই। পরের দিন সকাল থেকেই দলে দলে লোক আসতে লাগলো। একজন আসে তো পিছু পিছু আসে আর একজন। সকলেরই এক আর্জি, টাকা। মুখুজ্জে মশাই নাকি সবাইকেই জীবদ্দশায় সাহায্য করতেন। সেই সাহায্য তার মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন বন্ধ না হয়ে যায়, এই তাদের মিনতি। সুলতানপুরের মানুষ যে এত ভিখিরি তা জানলে বোধহয় ছোটমশাই আগে থেকেই সাবধান হয়ে যেতেন। বললেন, আপনারা কি টাকার গাছ পেয়েছেন আমাকে? আমার শ্বশুর মশাইয়ের কেউ ছিল না, তাই তিনি দিতে পারতেন, কিন্তু আমার তো তা নয়। আমার নবাবগঞ্জে সংসার রয়েছে, সেখানে খরচ করতে হয়। একজন বললে, তাহলে নিরাপদ চক্রবর্তী মশাইকে কালকে দিলেন কেন? হঠাৎ কোথা থেকে একজন সন্ডামার্কা লোক এসে হাজির হলো। হাজির হয়েই সকলকে তাড়া করলে, যান যান, আপনারা যান এখান থেকে। ঠাকুর মশাই এসেছেন এখানে, শোকে দুঃখে এখন কাতর হয়ে রয়েছেন, আর এই সময় কিনা তাকে বিরক্ত করা, যান। বলতে গেলে সেই সকলকে তাড়িয়ে দিতে তবে ঠান্ডা হলো। একান্তে অত্যন্ত শুভাকাঙ্ক্ষীর মতো কাছে এসে বললে, শুনুন ঠাকুর মশাই, এই সুলতানপুরের লোকগুলো বড় নচ্ছার পাজি, কাউকে 1 পয়সা দেবেন না। দেখেছে আপনি ভালো লোক, তাই একেবারে পেয়ে বসেছে। আপনি এখানে নতুন লোক, কাউকে চেনেন না। আপনি যদি এমনি করে দান খয়রাত শুরু করেন তো বিপদে পড়বেন। আপনার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলবে এরা। আমি যাকে যাকে দিতে বলবো কেবল তাকে তাকে দেবেন। ছোটমশাই হঠাৎ অতি আত্মীয়তার সাবধান বাণীতে অবাক হয়ে গেলেন। বললেন, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারছি না। লোকটা বললে, চিনবেন চিনবেন, আপনার শ্বশুর মশাই আমার পরামর্শ ছাড়া 1 পা নড়তেন না। হঠাৎ দরকার হলে রাত বিরেতেও আমাকে ডাকতেন। বলতেন, অশ্বিনী, একবার আমার কাছে এসো তো, একটা পরামর্শ আছে। তা তিনি তো এখন স্বর্গে চলে গিয়েছেন, এবার থেকে আপনিও ডাকবেন। তা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে আপনার? ছোটমশাই বললেন, আমার শালার পরিবার আছে, তারাই দুবেলা যা হোক 2 মুঠো ফুটিয়ে দিচ্ছে। তা সে খাবার আপনার মুখে রুচছে তো? কেন, ও কথা বলছেন কেন? না না, মানে প্রকাশকে তো আমি চিনি, সে তো বরাবরই বাউন্ডুলে মানুষ ছিল। জানি না এখন কেমন আছে। সে তা বউ ছেলে মেয়ে এখানে রেখে চিরকাল আপনার ঘাড়ে বসে খেয়েছে। তা এখন কোথায় আছে সে? ছোটমশাই বললেন, কলকাতায়। তা সে কলকাতায় থাকুক আর যেখানেই থাকুক, আপনার ওসব যা তা খাওয়ার দরকারটা কি? এই যে মুখুজ্জে মশাই যে অকালে মারা গেলেন, তা কেন মারা গেলেন তা জানেন? কারণ ভালো যত্ন আত্মীত হতো না। আমায় একবার আড়ালে ডেকে বলেছিলেন, অশ্বিনী, আমি আর এসব ছাই পাঁশ খেতে পারছি নে, এই রকম খাওয়া খেলে আমি আর বেশি দিন বাঁচব না, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও। আমি বললুম, ঠিক আছে, এবার থেকে আপনার বৌমা রান্না করে দেবে, আপনি তাই খাবেন। কিন্তু হলে কি হবে, 2 দিন যেতে না যেতেই গাঁয়ে কথা উঠল। লোকে বলা বলি করতে লাগলো আমি নাকি সম্পত্তি লিখিয়ে নেবার জন্যেই মুখুজ্জে মশাইকে তোয়াজ করছি। এরকম ছ্যাঁচড়া জায়গা তো আর পৃথিবীতে নেই ঠাকুর মশাই। তা শেষ পর্যন্ত যা হবার তা হলো, মুখুজ্জে মশাইকে মেরে তবে সবাই ঠান্ডা হলো।
লোকটার নাম অশ্বিনী ভট্টাচার্য। পরপর কদিন সকালে বিকেলে আসতে লাগলো। এসেই জিজ্ঞেস করত, খাওয়া হয়েছে? ছোটমশাই বলতেন, হ্যাঁ। পেট ভরেছে তো? হ্যাঁ হ্যাঁ, পেট ভরেছে। অশ্বিনী ভট্টাচার্য বললে, দেখবেন এখানে লজ্জা করলে ঠকবেন। এমনি সবাই আপনাকে খাওয়ানোর জন্য খুব আগ্রহ দেখাবে, বুঝলেন? প্রথম প্রথম আপনাকে সবাই অমন খোসামত করতে চাইবে, কিন্তু আপনি যেন কারোর খোসামদে ভুলবেন না। খোসামদে ভুললেই একেবারে সর্বনাশ। কেন আমাকে খোসামত করবে কেন সবাই? অশ্বিনী ভট্টাচার্য বললে, খোসামত করবে না? কি বলছেন? আমার মতন কি নিঃস্বার্থ মানুষ সবাই? এখানকার সব মানুষ যে আপনার টাকার গন্ধ পেয়েছে। আপনার নিজের টাকা তো আছেই, তার উপর মুখুজ্জি মশাইয়ের টাকা। সবই যে আপনি একলা পেয়েছেন, সেটা জানতে তো কারুর বাকি নেই। আমি নিজে ঠাকুরমশাই এই টাকা জিনিসটাকে বড্ড ঘেন্না করি। এই যে আপনার কাছে আমি আসি, কেন এত ঘন ঘন আসি বলুন তো, কেন? ছোটমশাই বুঝতে পারলেন না, বললেন, কেন? কেন আসি শুনবেন? আসি কারণ আপনাকে ভালো মানুষ পেয়ে সবাই যাতে ঠকিয়ে নিতে না পারে, তাই। সুলতানপুরের লোক তো কেউ ভালো নয় ঠাকুরমশাই। মুখুজ্জে মশাইকেও ঠিক এই রকম ঠকাতো। আমি ছিলুম বলে তাই তিনি বেঁচে গেছেন, নইলে ভাবছেন এসব কিছু থাকতো, সব 10 ভূতে লুটে ফুটে চেটে খেয়ে নিত। অশ্বিনী ভট্টাচার্য রোজ সকালবেলা এসেই জিজ্ঞেস করত, কেমন আছেন ঠাকুরমশাই আজ? সেদিন ছোটমশাইয়ের শরীর ভালো ছিল না। বললেন, তেমন ভালো নয়। অশ্বিনী ভট্টাচার্য চিন্তিত হয়ে উঠল। কেন ভালো নয় কেন? খাওয়া দাওয়া ভালো হচ্ছে না নিশ্চয়ই। এই জোয়ান বয়সে ভালো করে না খেলে শরীর ভালো থাকবে কেমন করে? দুধ খাচ্ছেন? ছোটমশাই বললেন, দুধ? দুধ এখানে কে দেবে? কেন দুধ এখানে কে দেবে মানে? ছি ছি, লজ্জার কথা। আপনি গাঁয়ের জমিদারও বটে, আবার জামাইও বটে, আপনি দুধ খেতে পাবেন না? কটা গরু আপনি চান বলুন, আমি গরু জোগাড় করে দেব। গরুর অভাব সুলতানপুরে? টাকা ফেললে এখানে কি না পাওয়া যায়। ছোটমশাই বললেন, না না, গরু টরু আমার দরকার নেই। আমি তো আর সুলতানপুরে থাকতে আসিনি। নবাবগঞ্জেই আমার নিজের কত গরু রয়েছে। দাঁড়ান, কাল থেকে আপনার দুধের ব্যবস্থা করছি আমি। বলেই উঠে চলে গেল। পরদিন সকালেই আবার এসে হাজির, সঙ্গে একটি মেয়ে। মেয়েটির হাতে একটি দুধের গেলাস। ছোটমশাই চমকে উঠলেন, এ আবার কে? পেন নাম কর, পেন নাম কর। দুধের গেলাসটা রেখে আগে ঠাকুরমশাইকে পেন নাম কর। মোটা 8 পৌড়ে একটা তাঁতের শাড়ি গায়ে জড়িয়ে দুধের গেলাস নিয়ে মেয়েটা একপাশে দাঁড়িয়েছিল। গেলাসটা তক্তপোষের ওপর রেখে ছোটমশাইকে গড় হয়ে প্রণাম করতে যাচ্ছিল, কিন্তু ছোটমশাই দুহাত বাড়িয়ে বাধা দিতে গেলেন। বললেন, থাক থাক। অশ্বিনী ধমকে উঠল, কেন থাকবে কেন ঠাকুরমশাই? কর পুটি, পেন নাম কর। পেন নাম করলে তো 7 জন্ম সার্থক হয়ে যাবে। এমন বামুন ঠাকুর এ তল্লাটে আর পাবি নে। বাপের কথায় পুটি ছোটমশাইয়ের পায়ের বুড়ো আঙুল ছুঁয়ে প্রণাম করলে। ছোটমশাই ভালো করে দেখলেন মেয়েটিকে। বেশ আঁটোসাঁটো করে খোপা বাঁধা, দেহটাও তার খোঁপার মতো আঁটোসাঁটো, গরম পেটনও বেশ। সকালবেলায় বেশ সেজেগুজে এসেছে। বললেন, এ কে তোমার অশ্বিনী? আগে এ হলো পুটি, আমার মেয়ে। ওর ভালো নাম একটা আছে, সেটা ওর গর্ভধারিণী জানত। হ্যাঁ রে, তোর ভালো নামটা কি রে? মেয়েটা জড়সড় হয়ে বললে, নলিনী। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, নলিনী। আমরা পুঁটি বলেই ডাকি। নে, এইবার দুধের গেলাসটা এগিয়ে দে। নিন ঠাকুরমশাই, দুধটা খেয়ে নিন। পুঁটি রোজ ভোরে আপনাকে দুধ দিয়ে যাবে। দুধ না খেলে শরীর টিকবে কেন? ছোটমশাই দুধের গেলাসটা নিয়ে বললেন, আবার দুধ কেন কষ্ট করে আনতে গেলে অশ্বিনী? দুধ খাইয়ে আমাকে বাঁচিয়ে রেখে কার কি লাভ বলো দেখিনি? আর কার জন্যই বা বেঁচে থাকবো? কেন বেঁচে থাকবো বলতে পারো? এত টাকা করি কাকে দিয়ে যাব? কে আছে আমার? অশ্বিনী রেগে গেল, বললে, ওসব অলক্ষণে কথা বলবেন না ঠাকুরমশাই। আপনার সম্পত্তি আপনার বংশধররাই ভোগ দখল করবে। আমার বংশধর? আমার বংশধর আবার কোথায়? অশ্বিনী ভট্টাচার্য বললে,
সে কি, বংশধর নেই বলে আপনি শরীরটা ঠিক রাখবেন না? আপনি বলছেন কি? বংশধর না হয় এখন নেই, কিন্তু বংশধর হতে কতক্ষণ? আবার একটা বিয়ে করে ফেলুন, তখন আবার বংশধর হবে। এবার আর হাসি চাপতে পারলেন না ছোটমশাই। বললেন, কি যে তুমি বলো অশ্বিনী, তার ঠিক নেই। এই বয়সে আবার বিয়ে? কেন, আপনার বয়সটা এমন কি শুনি? ততক্ষণে দুধ খাওয়া হয়ে গিয়েছিল। গেলাসটা নিয়ে পুঁটি চলে যাচ্ছিল। অশ্বিনী মেয়ের দিকে চেয়ে বললে, রোজ ভোরে এমনি করে দুধ নিয়ে আসবি, বুঝলি? মনে থাকে যেন, ভুলিস নে, যা। পুঁটি চলে গেল, কিন্তু অশ্বিনী গেল না। এই এত টাকার সম্পত্তির লোভটা সে মন থেকে দূর করতে পারলে না। সেই দিন থেকেই পুঁটি রোজ ভোরবেলা এসে দুধ দিয়ে যেতে লাগলো। একেবারে টাটকা গরুর দুধ। সেই গরম দুধ খেয়েই ছোটমশাইয়ের শরীরটা বেশ কদিনের মধ্যেই চাঙ্গা হয়ে উঠতে লাগলো। আবার বেশ কাজ করতে ইচ্ছে হলো, মনেও বল পেলেন। এত শোক দুঃখ সব ভুলে যেতে লাগলেন। গরম দুধ খাইয়ে পুঁটি চলে যেতেই অশ্বিনী এসে হাজির হতো। অশ্বিনী ভট্টাচার্য আসার পর থেকে বাজে লোকদের আনাগোনা একেবারে বন্ধ হয়ে গেল। বাজে লোকেরা বাজে কথা বলে আর ছোটমশাইয়ের কাছ থেকে কিছু খসাতে পারত না। অশ্বিনী ভট্টাচার্য একাই তখন মালিক, একাই তখন মালিকের রক্ষাকর্তা। কিন্তু সব পণ্ড করে দিলে প্রকাশ। অশ্বিনী ভট্টাচার্য তখন কিছুই জানে না, বড় আনন্দে তখন দিন কাটছে তার। একবার যদি কোনো রকমে মেয়েটাকে ছোটমশাইয়ের গলায় ঝুলিয়ে দিতে পারে তো বাস, তখন আর কে তাকে পায়। তখন এই সুলতানপুরের আর নবাবগঞ্জের বুকের ওপর বসে সকলের দাড়ি ওপড়াবে সে, এইটাই তার জীবনের বড় জয়। সেদিনও ভাগলপুরে সকাল হয়েছে। অন্য দিনকার মতো সেদিনও অশ্বিনী ভট্টাচার্য পুঁটিকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দুধ আনতে পাঠিয়েছে। তারপর সেই দুধ উনুনে জাল দেওয়া হয়েছে। তারপর সেজে গুজে ছোটমশাইকে সেই দুধ আবার খাওয়াতে গেছে। প্রকাশ রায় তখন ট্রেন থেকে নামল। নেমে আর বেশি দেরি করেনি, সেখান থেকে সোজা একেবারে সুলতানপুর। তাড়াতাড়ি রিকশা থেকে নেমেই বাড়িটাতে ঢুকে পড়েছে। কতদিন সুলতানপুরে আসেনি সে। আগে বউ ছেলে মেয়ের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু তা তো রইলই। সে তো আর ফসকে যাচ্ছে না। আগে জামাইবাবুর সঙ্গে দেখা না করলে সর্বনাশ হয়ে যাবে। দিদি নেই যে শুধু দিদিকে খাতির করলেই চলবে। এখন প্রকাশ রায়ের ভগবান বলো, আল্লাহ বলো, সবকিছুই ওই জামাইবাবু। জামাইবাবু রাখলে রাখবে, মারলে মারবে। কিন্তু জামাইবাবুর শোবার ঘরে গিয়ে দেখে অবাক কাণ্ড। এমন কাণ্ড যে দেখতে হবে তা প্রকাশ আশা করেনি। দেখে জামাইবাবু একটা ইজি চেয়ারে হেলান দিয়ে দুধ খাচ্ছে, আর একটা মেয়ে পায়ের কাছে বসে জামাইবাবুর পা টিপে দিচ্ছে। ওই অবস্থায় জামাইবাবুকে দেখে প্রকাশ যেন এক মুহূর্তের জন্য আড়ষ্ট হয়ে রইল। জামাইবাবুও তেমনি, আর পুঁটির তো কথাই নেই। ছোটমশাই সোজা হয়ে বসে পুঁটিকে বললেন, থাক থাক, আর পা টিপতে হবে না। পুঁটি পা ছেড়ে দিয়ে গেলাসটা নিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু প্রকাশ তখন পথ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছে। ঘরের বাইরে যাবার রাস্তা নেই। জিজ্ঞেস করলে, এ কে জামাইবাবু? ছোটমশাই বললেন, এ হলো অশ্বিনী ভট্টাচার্যের মেয়ে। তা তুমি কখন এলে? অশ্বিনী ভট্টাচার্যের মেয়ে? তা এখানে কেন? ও দুধ দিতে এসেছে, পাটা কামড়াচ্ছিল কিনা তাই। প্রকাশ বললে, তা পায়ের আর দোষ কি? পা তো কামড়াবেই, কিন্তু তা বলে অশ্বিনী ভট্টাচার্যের মেয়ে এসে আপনার পা টিপে দেবে? পা টেপবার আর কোনো লোক পেলেন না আপনি? এই সুলতানপুরে আমার কে আর আছে বলো? আর তো কেউ নেই। আর কেউ না থাকে আমি তো আছি, বলে পুঁটিকে তাড়া করলে। বললে, যা তুই বাড়ি যা। পুঁটি তখন পালাতে পারলে বাঁচে, কিন্তু প্রকাশ আর দেরি করলে না। জামাইবাবুর পায়ের কাছে বসে দু হাতে তাঁর পা দুটো কোলে তুলে নিয়ে টিপতে লাগলো। ছোটমশাই ব্যস্ত হয়ে বললেন, তুমি আবার কেন পা টিপতে বসলে? তা আপনার পা কামড়াচ্ছে, আমি টিপব না? কোথাকার কোন অশ্বিনী ভট্টাচার্যের মেয়েকে দিয়ে কি বলে আপনি পা টেপাতে গেলেন? ওর গায়ে কি জোর আছে আমার মতো? ছোটমশাই বললেন, না না, থাক থাক, আর টিপতে হবে না,
আমার পা আর কামড়াচ্ছে না, তুমি পা ছাড়ো। বলে ছোট মশাই নিজের পা দুটো প্রকাশের কোল থেকে টেনে নিলেন। তারপরে বললেন, তুমি তো ট্রেন থেকে নেমে সোজা এসেছো, এখন যাও, বৌমার সঙ্গে দেখা করে এসো, আমি এখানেই আছি। প্রকাশ উঠল, বললে, ঠিক আছে, আপনি যেন কোথাও বেরোবেন না, আমি এক্ষুনি আসছি। বলে বেরোলো, কিন্তু বাড়ির দিকে নয়, একেবারে সোজা চলে গেল অশ্বিনী ভট্টাচার্যির বাড়ি। আগে জিনিসটার ফয়সালা হয়ে যাক, তারপর নিজের বাড়িতে যাবে সে। অশ্বিনী ভট্টাচার্যির বাড়ির সামনে গিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো, অশ্বিনী, অশ্বিনী। অশ্বিনী বেরিয়ে আসতেই প্রকাশ বলে উঠল, বলি, ভেবেছিস কি তুই? নিজের আইবুড়ো মেয়ে পাঠিয়ে দিয়ে ভেবেছিস আমার ভগ্নিপতির ঘাড়ে চাপিয়ে দিবি? আমি তোর মতলব বুঝি না ভেবেছিস? খবরদার বলছি, তোর মেয়ে যদি ও মুখো হয় তো ওর ঠ্যাং খোঁড়া করে দেব, এই তোকে বলে রাখছি। অশ্বিনীও কম যায় না, বললে, কি এত বড় আস্পর্ধা তোর? আমার বাড়ি বই তুই গালাগাল দিতে আসিস? ততক্ষণে আশেপাশের লোকজন জমে গিয়েছিল। একজন তেড়ে যায় তো ওদিক থেকে আর একজন তেড়ে আসে। সব লোক তখন প্রকাশ রায়ের দলে ভিড়ে গেছে। প্রকাশ চেঁচিয়ে উঠল, আয় দেখি তোর কত তেজ! আমার ভগ্নিপতিকে তোর জামাই করা বার করছি, ভেবেছিস আমি মরে গেছি? নিরাপদ চক্রবর্তী বললে, দেখো না বাবা, অশ্বিনী তোমার ভগ্নিপতির কাছে আমাদের কাউকে ঘেঁষতে দেয় না, ভেবেছে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সব সম্পত্তি নিয়ে গ্রাস করবে। প্রকাশ বললে, গ্রাস করা দেখাচ্ছি, আমি ছিলুম না বলে তলে তলে এত মতলব? আমি এসে দেখি ওর মেয়েটা আমার ভগ্নিপতির পা দুটো কোলে নিয়ে টিপে দিচ্ছে। তার চেয়ে তোর মেয়েকে বাজারের বস্তিতে ভাড়া খাটাতে পাঠালি না কেন? তাতে মেয়ের রোজগারে আরো বেশি করে পেট ভরত। এতক্ষণে অশ্বিনী তেলে বেগুনে জ্বলে উঠল। প্রকাশের দিকে ছুটে আসতে আসতে বললে, তবে রে শালা, আমার মেয়ের নামে বদনাম দেওয়া, তোকে আজ মেরেই ফেলবো। শেষ পর্যন্ত হয়তো সেইখানেই একটা রক্তারক্তি কাণ্ড বেঁধে যেত, কিন্তু তার আগেই বাড়ির ভেতর থেকে পুঁটি এসে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, তুমি ওদের কাছে যেও না, ওরা তোমাকে একলা পেয়ে মেরে ফেলবে। জিনিসটা এরপর আর বেশি দূর গড়ালো না। অশ্বিনী ভট্টাচার্যও রাগে গজগজ করতে লাগলো, প্রকাশও তাই। মাঝখানে নিরাপদ চক্রবর্তীরা শুধু একটু হতাশ হলো। একটা গুরুতর কিছু ঘটলে যেন তাদের ভালো লাগতো। প্রকাশ চলে আসার সময় শুধু বলে এলো, ঠিক আছে, আজ কিছু বললুম না, কিন্তু সাবধান, আর কখনো এ মুখো হলে তোরই একদিন কি আমারই একদিন। হ্যাঁ। যে জীবনকে কেন্দ্র করে এতগুলো চরিত্র একদিন আবর্তিত হতে শুরু করেছিল, তারা যে কে কোথায় জড়িয়ে পড়ল, নিয়তির অন্ধ আঘাতে কে কোথায় নিঃশেষে মিলিয়ে গেল, তা নিয়ে যেন সদানন্দর ভাবনার কোনো দায় নেই। সে যেন পৃথিবীতে শুধু নির্বিকার, নির্বিকল্প, নিরঙ্কুশ আর নিঃসঙ্গ হয়ে বাঁচবার জন্যই জন্মেছে। অথচ তাকে জড়িয়েই লোকের যত স্বপ্ন, যত স্বাদ, যত সাধনা। সে নবাবগঞ্জ ছেড়ে চলে আসবার সঙ্গে সঙ্গে বুঝি তাই সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। কালীগঞ্জের বইয়ের অপঘাতে মৃত আত্মা যেন তার সঙ্গে জড়িত সবগুলো মানুষকে পেছন থেকে তাড়া করে চলছিল তখনও। বউবাজারের একতলার ঘরখানার বিছানার ওপর শুয়ে শুয়ে সদানন্দ সেই কথাই ভাবছিল। রাত তখন কত কে জানে, হয়তো শেষ রাতই হবে, কিংবা হয়তো মাঝরাত। জামার পকেটে তখনও সেই চিঠিখানা রয়েছে। সেখানা বার করে আবার সে পড়তে লাগলো। নিজে কাউকে সুখ দিতে পারেনি সে, সুখ দিতে হয়তো চেষ্টা করেও সুখ দিতে পারেনি, হয়তো চেষ্টা করে কোনো মানুষকে সুখ দেওয়া যায়ও না, কিন্তু দুঃখ দেওয়া তো সহজ। দুঃখ যে কোনো মানুষ যে কোনো মানুষকে দিতে পারে, তার জন্য কষ্ট করার দরকার হয় না। আমাকে দুঃখ দিয়েছে আমার পূর্বপুরুষ, আমি তার দায়ভাগ নিয়ে দুঃখ দিয়েছি নয়নতারাকে। এমনি করে মানুষে মানুষে বংশ পরম্পরায় সুখ দুঃখের শৃঙ্খলে বাঁধা পড়ে আছি। এই আমার দুঃখ, এর থেকে আমি মুক্তি চাই। আমি সমস্ত শৃঙ্খল থেকে অব্যাহতি চাই। আমি নিজের মুক্তি চাই, সব মানুষকেও সুখ দুঃখের শৃঙ্খল থেকে মুক্তি দিতে চাই। তাহলে কেন আমি আবার এখানে এই সমরজিৎ বাবুর পরিবারের সঙ্গে শৃঙ্খলিত হতে রাজি হলুম? কেন দাসখতে সই দিতে গেলুম?
সদানন্দ এবার স্থির সিদ্ধান্ত করে নিলে। সে বিছানা ছেড়ে উঠল, আনলা থেকে নিজের জামাটা গায়ে গলিয়ে নিলে, তারপর আস্তে আস্তে দরজার খিলটা খুললে। না, আমি এখানে থাকব না। তুমি সম্মতি দিলেও থাকব না, অসম্মতি দিলেও থাকব না। আমি কোথাও থাকবার জন্য জন্মাইনি, চলাই আমার নিয়তি। সুতরাং তুমি ভয় পেও না। কারো ভবিষ্যৎ নষ্ট করার কাজ আমার নয়। নয়নতারার ভবিষ্যৎ হয়তো আমি নষ্ট করেছি, কিন্তু তার দায়িত্ব তো আমার নয়। সে দায় আমার পূর্বপুরুষের। কিন্তু তুমি আমার কে? কেউই নও। তোমাকে আমি চাক্ষুষ কখনো দেখিইনি। আমাকে এই চিঠি না লিখলেও আমি এখানে থাকতুম না। একজনের ভবিষ্যৎ নষ্ট করেছি বলে তোমার ভবিষ্যৎ নষ্ট করব, এমন পাষণ্ড আমি নই। কে? দাদাবাবু, কোথায় যাচ্ছেন? অত রাত্রেও মহেশ ঠিক টের পেয়ে গেছে। সদানন্দ থমকে দাঁড়ালো। মহেশ কাছে এসে আলোটা জ্বালিয়ে দিলে। কোথায় যাচ্ছেন এত রাত্রিরে? আমি চলে যাচ্ছি মহেশ। চলে যাচ্ছেন? কেন? কোথায়? তা জানি না। তুমি কাউকে বলো না, আর বলে দিলেও আমাকে কেউ আটকে রাখতে পারবে না, বলে সদানন্দ সদর দরজার বাইরে এসে দাঁড়ালো। অন্যদিন এই সময় সমরজিৎবাবু গঙ্গা স্নান করতে বেরোন। রাস্তার আলোগুলো বেশ ফিকে হয়ে এসেছে। মহেশ পেছন থেকে বললে, আপনি দেশে ফিরে যাচ্ছেন, কিন্তু সেখানে তো কেউ নেই আপনাদের। আমি তো গিয়ে সব দেখে এসেছি, আপনাদের বাড়ি ফাঁকা পড়ে আছে। কেন, তারা সব কোথায় গেল? আপনার মা মাস কয়েক আগে মারা গেছে। তাই নাকি? তা হবে। আপনাকে বলিনি, বাবু বলতে মানা করে দিয়েছিলেন। বলেছিলেন মায়ের মারা যাবার খবর শুনে আপনি কষ্ট পাবেন। সদানন্দ কিছু বললে না, শুধু হাসল একটু। মহেশ চেনে না সদানন্দকে, তাই ও কথা বললে। সমরজিৎ বাবুই কি তাকে চিনতে পেরেছেন? নইলে তিনিই বা ও কথা বললেন কেন? বললে, তুমি কাকাবাবুকে কিছু বলো না। তা না হয় বলবো না, কিন্তু আপনি চলে যাচ্ছেনই বা কেন? সদানন্দ এর উত্তর কি দেবে, আর দিলেই কি মহেশ বুঝতে পারবে? শুধু বললে, যাচ্ছি, আমার আর থাকতে ভালো লাগছে না এখানে, তাই যাই। মহেশ আরো একটু এগিয়ে এলো। বললে, বাবু যদি আপনার কথা জিজ্ঞেস করেন তো কি বলবো? সদানন্দ বললে, কেন, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই বলো, তোমাকে মিথ্যে কথা বলতে হবে না। তা আবার আসবেন তো? সদানন্দ বললে, না মহেশ, আমাকে আর আসতে বলো না। এখানে যেন আমাকে আর না আসতে হয়। আপনি এ বাড়িতে যতদিন ছিলেন, বাবুর মনে তবু একটু সুখ ছিল, বাবুর মুখে হাসি বেরিয়েছিল। সদানন্দ বললে, বাবুর মনে হয়তো সুখ ছিল, কিন্তু তোমার বড় দাদাবাবুর মনে হয়তো কষ্ট হচ্ছিল। এই কথার উত্তরে মহেশ আর কিছু বলতে পারলে না। সদানন্দ আর না দাঁড়িয়ে সোজা হন হন করে হাঁটতে লাগলো। কিন্তু কোথায় যাবে সে, কোন দিকে? রাস্তায় তখন অল্প লোক চলাচল শুরু হয়েছে। কেউ যাচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে, কেউ বা গঙ্গা স্নান করতে। হ্যারিসন রোড ধরে সোজা চলতে চলতে একেবারে বড় বাজারের ধার পর্যন্ত একটানা চলে এলো। বেশ সোজা মসৃণ রাস্তা। সদানন্দর জীবনের মতো সর্পিল নয়, জটিলও নয়। কতদিন সমরজিৎবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসব রাস্তায় বেরিয়েছে সে। কতদিন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চিতে গিয়ে বসেছে, আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এসেছে। কতদিন রাস্তার ধারে ফেরিওয়ালার বেচাকেনা দেখেছে। ফেরিওয়ালার হারমোনিয়াম বাজিয়ে পায়ে ঘুঙুর পরে নেচে নেচে টোটকা ওষুধ, দাঁতের মাজন বিক্রি করার কৌশল লক্ষ্য করেছে। এবার শুধু যাওয়ারই পালা, ফেরবার পালা নয়। আজও সে প্ল্যাটফর্মের বেঞ্চিতে গিয়ে বসতে পারে, কিন্তু যে বাড়ি থেকে সে বেরিয়ে এসেছে সে বাড়িতে আর সে ফিরতে পারে না। বাবুজি! হঠাৎ ডাক শুনে সদানন্দ পেছন ফিরে তাকালো। আরে, এই যে সেই পাঁড়েজি। পাঁড়েজির সঙ্গে অনেকদিন আগে ঘটনাচক্রে আলাপ হয়ে গিয়েছিল একদিন। এই রাস্তা দিয়ে যেতে যেতে একদিন একটা ধর্মশালার সামনে পাঁড়েজি তাকে ধরেছিল। ভদ্রলোকের মতন চেহারা দেখে বলেছিল, বাবুজি, একটা আংরেজি চিঠি পড়ে দেবেন হুজুর।
সদানন্দ বলেছিল, দাও। বিরাট পাথরের তৈরি ধর্মশালা, পাঁড়েজি সেখানকার খাস দারোয়ান। ভেতরে পাথর বাঁধানো উঠোন, সামনে বিরাট গেট, সেইখানে একটা কোণের দিকে পাঁড়েজির থাকবার ঘর। চিঠিখানা তার মালিককে দেখাতে চায়নি। সেটা এসেছিল তার দেশের কাছারি থেকে। কে একজন আত্মীয় মারা গেছে, তার সম্পত্তির ভাগিদার ছিল পাঁড়েজি। চিঠিটা সেই সংক্রান্ত। চিঠিটা পড়ে দিয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখছিল সদানন্দ। থাকবার বেশ ভালো বন্দোবস্ত। তারপর আরো কয়েকদিন দেখা হয়ে গিয়েছিল পাঁড়েজির সঙ্গে। সেসব পুরনো কাহিনী। আজ এতদিন পরে হঠাৎ আবার দেখা তার সঙ্গে। জিজ্ঞেস করলে, কোথায় যাচ্ছ পাঁড়েজি? পাঁড়েজি বললে, গঙ্গায় গিয়েছিলুম নাইতে। আপনি কোথায় যাচ্ছেন? হঠাৎ সদানন্দ বললে, তোমার ধর্মশালায় থাকা যায় পাঁড়েজি? ঘর খালি আছে নাকি? পাঁড়েজি বললে, আপনি থাকবেন না আউর কই থাকবে? সদানন্দ বললে, আমিই থাকব, আবার কে থাকবে? তাহলে আসুন আমার সঙ্গে, আমি তো এখন ধর্মশালায় যাচ্ছি। সদানন্দ বললে, তোমার ঘর আছে জানা রইল, যদি আসি তো আসব। আমি বাড়ি থেকে চলে এসেছি পাঁড়েজি। পাঁড়েজি বললে, বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে বুঝি? তা থাকুন না, আমার সঙ্গেই থাকবেন, যে কদিন থাকতে চান থাকবেন। বলে পাঁড়েজি চলে গেল। সদানন্দ আরো জোরে চলতে লাগলো, আরো জোরে। আশ্চর্য, কলকাতার রাস্তার মতো এত লম্বা রাস্তা বোধহয় পৃথিবীর কোনো দেশে নেই। নবাবগঞ্জের রাস্তা বড় তাড়াতাড়ি ফুরিয়ে যেত, এখানে কিন্তু আর শেষ হয় না, ফুরোয় না। চলে চলে যেন আর অতিক্রম করতে পারা যায় না। এদিকে তখন লোকের চলাচল আরো বেড়েছে। ট্রাম বাসে লোকের ভিড় বাড়ছে, ফুটপাতেও ভিড় বাড়ল বেশ। সদানন্দ বড় রাস্তা ছেড়ে এবার পাশের একটা গলিতে ঢুকল। এতক্ষণ সদানন্দ সেই বাড়ির কথাই মনে পড়ল। এতক্ষণে তার চলে আসার খবরটা বোধহয় কাকাবাবুর কানে গেছে। কাকিমা হয়তো খবরটা পেয়ে কাকাবাবুর কাছে এসেছে। দুজনে মিলে মহেশকে জিজ্ঞেস করছেন, দাদাবাবু কেন গেছে, যাবার সময় কি বলে গিয়েছে, কোথায় গিয়েছে। দুজনের প্রশ্নের হয়তো আর শেষ নেই তাদের। এমন করে এত যত্ন কেউ যে পায়ে ঠেলতে পারে, এই কথাটা তারা বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু আর একটা ঘরে, আর একটা মানুষের অন্তরের অন্তঃপুরে হঠাৎ একটা আচমকা আনন্দ যেন সদানন্দকে একেবারে বিভ্রান্ত করে দিলে। হাঁটতে শুরু করে কোথা দিয়ে তখন কোথায় চলে এসেছিল সদানন্দ, সেদিকে খেয়াল ছিল না তার। চারদিকে চেয়ে যেন তার চমক ভাঙল। বড়বাজার থেকে একেবারে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম। সমস্ত লোকজন একটা নির্দিষ্ট দিকে লক্ষ্য করে ছুটে চলেছে। পাশেই দাঁড়ানো একটা ট্রেন। ট্রেনটা বুঝি তখনই ছেড়ে দেবে। ইঞ্জিনটা দূরে ফোঁস করে তাই সকলকে জানিয়ে দিচ্ছে। তাই সকলের এত ব্যস্ততা, সবাই ছুটছে। কিন্তু ও কে? নয়নতারা না? সদানন্দ আরো জোরে পা দুটোকে চালিয়ে দিলে। পাশে ও কে? কার সঙ্গে এত তাড়াতাড়ি ট্রেনে উঠতে যাচ্ছে? নাকি ভুল দেখেছে সদানন্দ? চোখ দুটো দুই হাত দিয়ে ভালো করে মুছে নিলে সে। নয়নতারাই তো, অন্তত পেছন থেকে তো সেই রকম। পাশ থেকে আধখানা মুখ দেখা যাচ্ছে, মাথায় ঘোমটা নেই। পাশে পাশে যে যাচ্ছিল তার সঙ্গে খুব কথা বলছে। এখানে নয়নতারা কোত্থেকে এলো এই কলকাতায়? আশেপাশে সামনে অনেক লোকের আড়াল পড়ছে বারবার। ওগো, তোমরা সরে যাও, দেখি, আমাকে ভালো করে দেখতে দাও, তোমরা আড়াল করো না। সদানন্দ আরো জোরে পা চালাতে লাগলো, কিন্তু ওরা তখনও অনেক দূরে। এদিকে ট্রেনের গার্ড বাঁশি বাজিয়ে দিলে। ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল। ইঞ্জিন থেকে হুইসেল বাজল। নয়নতারা পেছনে, আর সঙ্গের ছেলেটা তখন আরো সামনের দিকে এগিয়ে গেছে। ট্রেনটা চলতে আরম্ভ করতেই ছেলেটা আগে উঠে পড়েছে। উঠেই নয়নতারার একটা হাত ধরে তাকে কামরার ভেতর তুলে নিলে। এবার পাশ থেকে সদানন্দন নয়নতারার মুখটা স্পষ্ট দেখতে পেলে, একেবারে স্পষ্ট। হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই, একেবারে নয়নতারাই ঠিক।
সদানন্দর কি মতিভ্রম হলো। সে চিৎকার করে ডাকল, নয়নতারা, নয়নতারা। সদানন্দর গলার আওয়াজটা প্রথমে নিখিলেশের কানে গেল। বললে, তোমার নাম ধরে কে যেন ডাকলো মনে হচ্ছে। নয়নতারা বললে, কি যে বলো তুমি, আমার নাম ধরে আবার এখানে কে ডাকবে? এখানে আবার আমাকে কে চেনে? বলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখবার চেষ্টা করলে। সদানন্দকে নয়নতারা দেখতে পেলে না, কিন্তু সদানন্দ দেখতে পেলে সেই নয়নতারা। কোনো ভুল নেই আর, একেবারে অবিকল নয়নতারা। কিন্তু সঙ্গে কে? নয়নতারা কলকাতায় এসেছে কেন? ট্রেনটি তখন হু হু শব্দে প্ল্যাটফর্ম পেরিয়ে দূরের দিকে মিলিয়ে যেতে লাগল। ট্রেনটা দূরে মিলিয়ে গেল বটে, কিন্তু সদানন্দ অনেকক্ষণ সেই প্ল্যাটফর্মের ওপরেই হতভম্বের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। যেন এতদিন ধরে যে বইটা সে পড়ে আসছিল, সেই বইটার পাতাগুলো হঠাৎ ঝোড়ো হাওয়া লেগে সব ওলটপালট হয়ে গেছে, আর তারপর সেই ঝড় একেবারে বইটার প্রথম পৃষ্ঠাতেই এসে ঠেকেছে। বইটা যে কতদূর সে পড়েছিল তাও আর তখন তার মনে নেই। শুধু প্রথম শব্দটাই তখন তার চোখের ওপর জলজল করে ভেসে উঠতে লাগল, নয়নতারা, নয়নতারা, নয়নতারা। ওই একটা শব্দ, ওই নয়নতারা শব্দটা দিয়েই যেন তার জীবনের গ্রন্থ শুরু হয়েছিল। এতদিন পরে যখন শেষের দিকেই তার এগিয়ে যাওয়ার কথা, তখন এ কোন ঝড়ের দাপটে আবার সে প্রথম পৃষ্ঠার শব্দটা এসে পৌঁছল। সত্যিই তো, নয়নতারাই তো। নয়নতারা ছাড়া আর কেউই তো নয়। ও যদি নয়নতারাই হয় তো সঙ্গে ও কে? মহেশের কথাগুলো মনে পড়ল। মহেশ আজ ভোরবেলা তাকে বলেছিল নবাবগঞ্জের বাড়িতে সে গিয়েছিল, সে দেখে এসেছে সেখানে তারা কেউ নেই। কেউ নেই তো গেল কোথায় তারা? তবে কি নবাবগঞ্জের সেই বাড়ি, সেই বাগান, সেই ক্ষেত খামার সব হাত বদল হয়ে গেছে? মা মারা যাবার পর কি তবে তাদের সংসার এমন করে ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে গেল যে কারোর পক্ষেই আর সেখানে থাকা সম্ভব হলো না? মহেশ যখন তাদের নবাবগঞ্জের বাড়ির কথা বলেছিল, তখন সে সম্বন্ধে তার জানবার কোনো আগ্রহ ছিল না। যে জীবন সে স্বেচ্ছায় ত্যাগ করে এসেছে, সেখানে ফিরে যাওয়ার যখন কোনো প্রশ্ন আর নেই, তখন কেনই বা তার আগ্রহ থাকবে? কিন্তু আজ যেন মনে হলো মহেশের সঙ্গে আর একবার দেখা হলে ভালো হয়। আর একবার দেখা হলে সে জিজ্ঞেস করবে কার সঙ্গে তার দেখা হয়েছে, কে কি বললে, নয়নতারার সম্বন্ধে কেউ কিছু বলেছে কিনা, সে কোথায় গেছে তাও কেউ জানে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা তার হঠাৎ জানতে ইচ্ছে করতে লাগলো। ট্রেন চলে যাবার সঙ্গে সঙ্গে সমস্ত প্ল্যাটফর্মের ভিড় যখন পাতলা হয়ে গেছে, সদানন্দ আবার ফেরবার জন্য উল্টো দিকে চলতে লাগল। কিন্তু কোথায় বা যাবে সে? যে মানুষ নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে, পৃথিবীর আদর যত্নে যার কোনো স্পৃহা নেই, সারা পৃথিবীটাই তো তার ঘর হওয়া উচিত। এখানে এই ফাঁকা প্ল্যাটফর্মের ওপরেই সে বসে পড়তে পারে, এটাকেই তার বাড়ি মনে করতে পারে সে। মাথার ওপরের আকাশটাই তার বাড়ির ছাদ, আর এই চারিদিকের লোকজনের চিৎকার, রোদ, আলো, অন্ধকার, স্নেহ, ভালোবাসা, ঘৃণা, এইগুলোই তার ঘরের চারটে দেয়াল। এক কথায় এই পৃথিবীটাই তার সংসার। কিন্তু না, সংসারী লোকের পক্ষে এরকম সংসার তো হতে পারে না। সংসারী লোকের জন্যে চাই খানিকটা আড়াল, চাই একটুখানি আব্রু। সদানন্দ নিজের মনেই বিচার করতে লাগল, সে সংসারী লোক না সংসার ছাড়া? সংসার ছাড়া লোককেই তো লোকে লক্ষ্মী ছাড়া বলে। লক্ষ্মীকে তো পায়ে ঠেলেছে সে। যে লক্ষ্মী নিজে তার কাছে এসেছিল, সে লক্ষ্মীকেই সে ইচ্ছে করে বিদায় দিয়েছে। লক্ষ্মীকে সে চায়নি। তার মনে হয়েছে যারা লক্ষ্মীকে ঘরে বন্দি করেছে তারা লক্ষ্মীর আশীর্বাদই পায়নি। লক্ষ্মীকে সকলের মধ্যে বিতরণ করে দিতে হবে, এমন করে বিতরণ করতে হবে যাতে সবাই লক্ষ্মীর ভাগ পায়। কিন্তু কোথায় তা ঘটছে? কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীও তা করেননি, নবাবগঞ্জের নরনারায়ণ চৌধুরীও তা করেননি, এমনকি বউবাজারের সমরজিৎ বাবু লক্ষ্মীর প্রসাদ পাননি। সবাই শুধু লক্ষ্মীর অপমানই করেছে।
কিন্তু এই সকলের সঙ্গে অসহযোগিতা করেই কি সে লক্ষ্মীর অপমানের প্রায়শ্চিত্ত করতে চায়? হঠাৎ তার খেয়াল হলো যে নিজের অজ্ঞাতসারে কখন সে আবার বউবাজারের সেই গলিটার কাছেই এসে দাঁড়িয়েছে। ভোর রাত্রে যে বউবাজারের বাড়িটা থেকে সে নিঃশব্দে বেরিয়ে এসেছিল, আবার কেন সে সেখানেই এসে দাঁড়ালো? কার আশায়? তবে কি সে সত্যি সত্যি নয়নতারার খবর নেবার জন্য এত আগ্রহী? কিন্তু যে বাড়ি থেকে সে চলে আসতে বাধ্য হয়েছে, সে বাড়িতে সে আবার কেমন করে ঢুকবে? কেমন করে সেখানে গিয়ে বলবে যে সে এসেছে? সমরজিৎবাবুর কাছে তার আসার খবরটা পৌঁছলেই তিনি হয়তো তাকে ডেকে পাঠাবেন। জিজ্ঞেস করবেন, কি হলো, শুনলুম তুমি আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে? সদানন্দ বলবে, হ্যাঁ, চলে গিয়েছিলুম। কিন্তু কেন? কেন তুমি চলে গিয়েছিলে? সদানন্দ বলবে, চলে গিয়েছিলুম কারণ এখানে আপনার বাড়ির লক্ষ্মীর অপমান হয়েছে। লক্ষ্মীর অপমান? সে আবার কি? আমি তো তোমার কথার মানে বুঝতে পারছি না। সদানন্দ তখন নিজের কথাই ভালো করে বুঝিয়ে বলবে, একদিন আমি যে কারণে বাড়ি থেকে চলে এসেছিলাম, সেই দুর্যোগ আপনার এ বাড়িতেও ঘটেছে কাকাবাবু। আপনার অনেক অর্থ আছে, সেই অর্থ আপনার পূর্বপুরুষ কি করে উপার্জন করেছেন তা আমি জানি না। যদি সৎ পথে সে অর্থ না এসে থাকে তো আমি সে অর্থ নিজের ব্যবহারের জন্য নিতে পারি না। সমরজিৎ বাবু হয়তো সদানন্দর কথা শুনে অবাক হয়ে যাবেন, বলবেন, তুমি কি পাগল হয়ে গেছো সদানন্দ? এসব কথা তো পাগলে বলে। তোমার মতো কথা বললে কি সংসার চলত? সদানন্দ বলবে, আপনার ছেলে মাতাল, আপনার ছেলে চরিত্রহীন, এটা দেখে যেমন আপনার খারাপ লেগেছে, তেমনি আপনার পূর্বপুরুষদের সম্বন্ধেও তো তাই ভাবা উচিত। তারা মাতাল ছিলেন কিনা, তারা চরিত্রহীন ছিলেন কিনা, তা নিয়ে কি আপনি কখনো ভেবেছেন? তারা তেমনি প্রজাদের ওপর অত্যাচার করেছেন কিনা তারও কি বিচার করেছেন? তাঁরাও তেমনি খারাপ ছিলেন কিনা তাও তো ভাবতে হবে। তাঁদের কোনো পাপ থাকলে আপনাকেও তো তার প্রায়শ্চিত্ত করতে হবে। সমরজিৎবাবু সদানন্দের এই যুক্তি শুনে হয়তো অবাকই হয়ে যাবেন। সদানন্দ আবার বলবে, আমি জানি কাকাবাবু, আপনি আমাকে পাগল বলবেন, আপনি আমার কথা শুনে হাসবেন। শুধু আপনি কেন, পৃথিবীর সব লোকই আমার কথা শুনে বলবে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু লোকের কথা শুনে আমি চলবো না, লোকে আমার কথা শুনে চলবে। কোনটা ভালো আপনিই বলুন। কিন্তু কথাবার্তাগুলো সবই আনুমানিক। এইসব কথাবার্তা হয়তো হবেও না, হয়তো তার কাছে তার আসার খবরটাও পৌঁছবে না। শুধু মহেশকে ডেকে সদানন্দ তার প্রশ্নগুলো করেই আবার চলে আসবে। আচ্ছা মহেশ, তুমি তো নবাবগঞ্জে গিয়েছিলে, তা সেখানে কি কি দেখে শুনে এলে? মহেশ বলবে, আমি তো বলেছি আপনাকে, সেখানে আপনাদের বাড়ির কেউ নেই। আপনার ঠাকুরদা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনার বাবা। আমি তাদের কথা বলছি না। নয়নতারা কোথায় আছে কিছু শুনেছ? নয়নতারা? নয়নতারাকে? সদানন্দ বলবে, আমার স্ত্রী। মহেশ হয়তো কিছু একটা উত্তর দিত, কিন্তু তার আগেই সদানন্দ একেবারে কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এসেছে। যে বাড়িটা থেকে ঘণ্টা কয়েক আগে সে চলে এসেছিল, সেই বাড়িটার সামনেই তখন বেশ চড়া রোদ উঠেছে, আর তার সামনে অনেক লোকও জড়ো হয়েছে। অত লোক কেন ওখানে? কিসের ভিড় ওদের ওখানে? ওরা কি করছে? দূরে রাস্তার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সদানন্দ দেখতে লাগলো। আস্তে আস্তে যেন লোকের ভিড় বাড়তে লাগলো সেই বাড়িটার সামনে। সদানন্দ সেখান থেকে চলে আসতে যাচ্ছিল, কিন্তু আবার দাঁড়িয়ে পড়ল। সেখানে দাঁড়িয়েই দেখলে সমরজিৎবাবুর ছেলে একটা জিপ গাড়ি করে এসে দাঁড়ালো। সেই বড়বাবু। সঙ্গে সঙ্গে আরো কয়েকজন লোক তার দিকে এগিয়ে এলো। সকলের মুখই যেন গম্ভীর গম্ভীর, যেন কি একটা আকস্মিক বিপদপাতে সকলেই হতচকিত। তবে কি জানাজানি হয়ে গিয়েছে যে সমরজিৎবাবু তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি কোনো এক সদানন্দ চৌধুরীকে উইল করে দিয়ে দিয়েছে? তাতেই কি এত ভিড়? তাতেই কি এত উত্তেজনা? কিন্তু মহেশকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। মহেশকে দেখতে পাওয়া গেলে তা জিজ্ঞেস করা যেত।
বাড়ির মধ্যে মহেশই একমাত্র লোক যাকে জিজ্ঞেস করলে সমস্ত খবর সঠিকভাবে পাওয়া যেত। একজন বাইরের লোক সদানন্দের সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলে, এখানে কি হয়েছে মশাই? সদানন্দ বললে, আমি কিছু জানি না। লোকটা কৌতূহলী প্রকৃতির। সে রাস্তার ভিতরের দিকে আরো এগিয়ে গেল। রাস্তায় চলতে চলতে ভিড় দেখে যারা অনাবশ্যক কৌতূহলী হয়ে ওঠে, লোকটা সেই জাতের। চড়া রোদ মাথার ওপর তখন আরো চড়া হয়ে উঠল, কিন্তু তবু যেন কারোর ভ্রুক্ষেপ নেই। একবার মনে হলো সেও কাউকে জিজ্ঞেস করে ওখানে কি হচ্ছে, কিন্তু যেন কেমন সংকোচ হতে লাগলো। কাকে সে জিজ্ঞেস করবে? কেউ যদি তাকে চিনে ফেলে? এতকাল ধরে এই বাড়িতে সে কাটিয়েছে, এতকাল ধরে এই পাড়াতে সে বাস করে এসেছে, অনেকেই তার মুখ চেনে। যদি কেউ জিজ্ঞেস করে, আপনি এখানে একলা দাঁড়িয়ে আছেন কেন? হঠাৎ একটা চেনা মুখ ভিড়ের মধ্যে ঢুকল। সঙ্গে সঙ্গে আরও একটা চেনা মুখ, সেই মানদা মাসি আর তার পেছন পেছন বাতাসি। ওরা এসেছে কেন? ওরা কি করতে এসেছে? হঠাৎ সমস্ত চিন্তা শক্তি যেন অসাড় হয়ে এলো তার। আগের দিনই যার সঙ্গে এত কথা বলেছে, তাড়াতাড়ি তার এই পরিণতি সে কল্পনা করতে পারেনি। 24 ঘন্টা আগেও তার উদ্বেগ ছিল কেমন করে তার পূর্বপুরুষের সমস্ত স্মৃতির পুঁজি সদানন্দ চৌধুরীর ওপর গচ্ছিত রেখে তিনি নিশ্চিন্ত হয়ে বিদায় নেবেন। সেই ইচ্ছে তার পূরণ হয়েছে, কিন্তু যাবার আগে তিনি জেনে যেতে পারেননি তার সমস্ত ইচ্ছে বানচাল করে দিয়ে আর একজন অজ্ঞাতে তাকে প্রতারিত করেছে। জানতে পারেননি সদানন্দ চৌধুরী তার রেখে যাওয়া সম্পত্তির এক কপর্দকও স্পর্শ করেনি। না জেনেছেন, ভালোই হয়েছে। জানতে পারলে তার মৃত্যুও হয়তো শান্তির মৃত্যু হতো না। হয়তো এই হয়, সংসারে এই জিনিস ঘটে বলেই সংসারকে মানুষ মায়া বলে। সেই জন্যই হয়তো মানুষ মায়ার বন্ধন কেটে জীবদ্দশাতেই বানপ্রস্থ অবলম্বন করে মুক্তির সন্ধান খোঁজে। সামনে দিয়ে সমরজিৎ বাবুর মরদেহটা শ্মশানের দিকে চলতে লাগল। সদানন্দ সমরজিৎ বাবুর সেই মরদেহের সামনেই মাথা নিচু করে 2 হাত জুড়ে উদ্দেশ্যে প্রণাম জানালো। মনে মনে সেই অদৃশ্য আত্মাকে উদ্দেশ্য করে জানাতে লাগল, আমি আপনাকে প্রণাম করি। আপনার অনন্ত বেদনা আর অফুরন্ত মমতাকে আমি প্রণাম করি। আপনার দেওয়া সম্পত্তি গ্রহণ না করে আমি যে আপনার অজ্ঞাতসারে চলে যাচ্ছি, এর জন্য আমি দুঃখিত। কিন্তু আপনাকে আমি সম্মান করি বলেই অপরকে বঞ্চিত করার কলুষ থেকে আমি নিজেকে মুক্ত রাখলাম। আমাকে আপনি ক্ষমা করবেন। মরদেহটা ধীর গতিতে দূরে চলে গেল। মহেশের সঙ্গেও আর দেখা করা হলো না। অথচ মহেশের সঙ্গে দেখা করবার জন্যই সে এখানে এসেছিল। আর এখানে না এলে কি সে জানতে পারত যে এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক তার চিরকালের মতো শেষ হয়ে গেছে? সদানন্দ রাস্তায় চলতে চলতে ভাবতে লাগল, যে সম্পত্তির জন্য সমরজিৎ বাবুর এত উদ্বেগ, শেষ পর্যন্ত তা কার ভোগে লাগবে কে জানে। আজ রেজিস্ট্রি অফিসে সমরজিৎ বাবুর উইল রেজিস্ট্রি হবে কিনা তা জানতেও পারবে না সে, আর জানবার দরকারও বোধহয় হবে না। হঠাৎ দেখলে সামনে দিয়ে মহেশ দৌড়তে দৌড়তে যাচ্ছে। সদানন্দ ডেকে উঠল, মহেশ, মহেশ! কিন্তু গলা দিয়ে তার একটুকু শব্দ বেরোল না। যে অপ্রত্যাশিত ঘটনা সকালবেলা ঘটে গেল তার জীবনে, এরপরে মহেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। আর তাছাড়া মহেশকে ডেকে সে কি প্রশ্নই বা করবে? নয়নতারার কথা জিজ্ঞেস করতেই তো এসেছিল মহেশের কাছে, কিন্তু এই অসময়ে কি কাউকে নয়নতারার কথা জিজ্ঞেস করা যায়? অনেকক্ষণ পরে হঠাৎ বড়বাজারের সেই ধর্মশালাটার কথা মনে পড়ল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 35 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।